চ্যানেল রোজ বাংলায় স্বাগত জানাই আমাদের প্রত্যেকটি দর্শক বন্ধুকে। আজকে রাজ্য দেশ বিদেশের একাধিক এক্সক্লুসিভ গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। জুড়ে থাকুন শেষ পর্যন্ত। নতুন যারা এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন সংবাদগুলো আমাদের নিয়মিত সবার প্রথমে দেখবার জন্যে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের বাসভবনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সফরে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। এবার ডেলাওয়ারের গ্রিনভিলে তিনি পৌঁছে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাসভবনে। বাইডেনের নিজের বাসভবনে এদিন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর সদর্থক বার্তা দিয়ে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শীঘ্রই মেয়াদ ফুরিয়ে যাচ্ছে জো বাইডেনের। জো বাইডেন আর মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে লড়ছেন না। ডেমোক্র্যাটদের প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তার লড়াই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। ফলে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে সম্ভবত জো বাইডেন শনিবারই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তার শেষ দ্বিপাক্ষিক বৈঠকটি সারলেন। বৈঠকের পর নরেন্দ্র মোদী লিখেছেন তার বাসভবনে জো বাইডেনের বাসভবনে বৈঠকের জন্য ধন্যবাদ জানাই জো বাইডেনকে। আমাদের মধ্যে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। আঞ্চলিক বিশ্বের নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমাদের। একটি সূত্র মারফত জানা যাচ্ছে বর্তমানে ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে নভেম্বরের 5 তারিখ। তার আগে জো বাইডেনের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক যথেষ্টই তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠকে নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। উঠে এসেছে ভারত আমেরিকা সামরিক ড্রোন চুক্তির প্রসঙ্গ। আমেরিকান সংস্থা জেনারেল অ্যাটোনমিক্সের থেকে 31টি MQ-9B ড্রোন কিনছে ভারত। এর মধ্যে 16টি রয়েছে স্কাই গার্ডিয়ান এবং 15টি সি গার্ডিয়ান। এই ড্রোনগুলি হলো আসলে পাইলটবিহীন যুদ্ধ বিমান, যা ভারতের সেনাবাহিনী ব্যবহার করবে। ক্যালিফোর্নিয়ার ওই সংস্থার সঙ্গে ভারতের চুক্তিকে স্বাগত জানিয়েছেন জো বাইডেন। প্রসঙ্গত, পাকিস্তানকে চীন সামরিক সাহায্য করছে। সূত্রের দাবি, চীন থেকে কাই হং 4 এবং উইং লুং 2 ড্রোন সরবরাহ করা হচ্ছে পাকিস্তানকে। ইতিমধ্যে 7টি কাই হং 4 ড্রোন রয়েছে পাকিস্তানের হাতে। সম্প্রতি বেজিংয়ের থেকে আরও 16টি কাই হং 4 চেয়েছে পাকিস্তান। এহেন পরিস্থিতিতে ভারত আমেরিকার ড্রোন চুক্তি দিল্লির জন্য আরও বেশ গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত, 40,000 ফুটের বেশি উঁচু জায়গা থেকে নজরদারি চালাতে পারবে এই পাইলটবিহীন ড্রোনগুলি। একটানা 40 ঘন্টারও বেশি আকাশে উঠতে পারে। এতে রয়েছে হেলফায়ার ক্ষেপণাস্ত্র, যা লক্ষ্য বস্তুতে অব্যর্থ নিশানায় আঘাত হানতে সক্ষম। সূত্রের খবর, এই মোট 31টি হান্টার কিলারের জন্য আমেরিকান সংস্থা দর হেঁকেছে $3.9 বিলিয়ন, ভারতীয় মুদ্রায় যেটা দাঁড়াচ্ছে 33,500 কোটি টাকারও বেশি। অপরদিকে বদলের বাংলাদেশে ফের ঝরছে রক্ত, মর্মান্তিক খুন, 5 সংখ্যালঘু। সংঘর্ষে উত্তপ্ত বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি। শুক্রবার খাগড়াছড়িতে 3 জন নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে। খাগড়াছড়ির সংঘর্ষের জেরে উত্তাল ছিল রাঙ্গামাটি, সেখানেও 1 জন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 2 জেলায় ইতিমধ্যে 144 ধারা জারি করেছে বাংলাদেশ প্রশাসন। খাগড়াছড়িতে নিহতরা হলেন রুবেল ত্রিপুরা বয়স 25, ধনঞ্জয় চাকমা বয়স 50 এবং জুনাম চাকমা বয়স 20। রাঙামাটি সদরে পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে সংঘর্ষ, পরে হিংসার ঘটনা ঘটে। জেলা সদরের বনরূপা, উত্তর কালিন্দিপুর এবং বিজনি সরণি এলাকায় 1.5 কিলোমিটার জুড়ে এদিন মর্মান্তিক সংঘর্ষ হয়েছে বাংলাদেশে বলে জানা যাচ্ছে। খাগড়াছড়ির দিঘি নালার ঘটনাকে কেন্দ্র করে রাঙামাটিতে শুক্রবার সংঘর্ষে 1 জনের মৃত্যু এবং শতাধিক আহত হয়েছেন। নিহত ওই ব্যক্তির নাম অনিল কুমার চাকমা। তার গ্রামের বাড়ি রাঙামাটি সদরের জিপতলি ইউনিয়নে। বাংলাদেশে সরকার পরিবর্তনের পর দীর্ঘ টালবাহানা, অবশেষে পুজোয় ভারতে আসছে বাংলাদেশের পদ্মার ইলিশ। 3,000 টন মাছ পাঠাচ্ছে অবশেষে বাংলাদেশ। খাদ্য রসিকদের জন্য সুখবর, দুর্গাপুজোর আগে বড় সুখবর। বাংলাদেশ থেকে ভারতে আসছে পদ্মার ইলিশ। উৎসবের মরশুমে এপার বাংলায় ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিল বাংলাদেশ সরকার। জানা গিয়েছে, ভারতে 3,000 মেট্রিক টন ইলিশ রপ্তানিতে অনুমোদন দিল মোহাম্মদ ইউনূসের বাণিজ্য মন্ত্রক। শনিবার এক বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর প্রশ্নের মুখে পড়েছিল বাংলাদেশের নতুন তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক। এই আবহে আমেরিকায় নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের বৈঠকের আবেদন জানিয়েছিল ঢাকা, যদিও সেই প্রস্তাব খারিজ করে দেয় নয়াদিল্লি। এরই মাঝে ভারতে এবার ইলিশ মাছ পাঠানোর সিদ্ধান্ত জানালো বাংলাদেশ।
প্রতি বছর দুর্গাপুজোর আগে ভারতে ইলিশ পাঠায় বাংলাদেশ সরকার। বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ থেকে এই নজরানা আসছে ভারতে। তবে মাসের শুরুতে এক বিবৃতিতে বর্তমানে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের সচিবালয়ের মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগের উপদেষ্টা ফরিদা আক্তার স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন এবারে আর ইলিশ পাঠানো হবে না ভারতে। তবে অবশেষে তারা সেই সিদ্ধান্ত করল বদল। এবার হামাসের ধাঁচে ভারতে হামলার ছক। মায়ানমার থেকে ভারতের মণিপুরে অনুপ্রবেশ 900 কুকি জঙ্গির, সতর্ক ভারতীয় সেনা। মণিপুরে জাতিহিংসার নেপথ্যে বড়সড় ভূমিকা রয়েছে মায়ানমার থেকে অনুপ্রবেশকারী জঙ্গিদের। দীর্ঘদিন ধরেই আশঙ্কা করছিলেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। এবার এ নিয়ে পোক্ত প্রমাণ চলে এলো ভারতীয় সেনার হাতে। গোয়েন্দা সূত্রে খবর, মণিপুরে ফের অশান্তির আগুন লাগাতে মায়ানমার সীমান্ত পেরিয়ে ভারতে মণিপুরে অনুপ্রবেশ করল 900 কুকি জঙ্গি। চলতি মাসের শেষেই বড়সড় সংগঠিত হামলার ছক করছে জঙ্গিরা। গোয়েন্দা সূত্র বলছে ইতিমধ্যে ওই 900 কুকি জঙ্গি 30 জন করে দলে বিভক্ত হয়ে মণিপুরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। এরা প্রত্যেকে রীতিমতো প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি। ড্রোনের মাধ্যমে হামলা চালাতে অভ্যস্ত, জঙ্গলে যুদ্ধ চালানোর পদ্ধতিও তাদের নখদর্পণে। ঠিক যেভাবে ইসরায়েলে হামাস জঙ্গিরা ড্রোন হামলা চালিয়েছে, কুকি জঙ্গিরাও সেই একই ধাঁচে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে ভারতীয় সেনাবাহিনী। 28 সেপ্টেম্বর নাগাদ এই হামলা হতে পারে বলে গোয়েন্দারা মনে করছেন। প্রসঙ্গত, ভারতের মণিপুরে সক্রিয় রয়েছে প্রায় বহু কুকি জঙ্গি গোষ্ঠী। একাধিক গোয়েন্দা সংস্থার মতে এই বিচ্ছিন্নতাবাদীদের মদত দিচ্ছে চীন এবং আইএসআই। মায়ানমারের জঙ্গিদের ব্যবহার করে ভারতের সন্ত্রাসের ব্লু প্রিন্ট তৈরি হচ্ছে। ইতিমধ্যে ভারত মায়ানমার সীমান্ত সিল করার কাজ শুরু হয়েছে। প্রায় 1643 কিলোমিটার বিস্তৃত এই সীমান্ত সিল করতে খরচ করছে ভারতীয় সরকার 31,000 কোটি টাকা। কেন্দ্রীয় আবাস প্রকল্পের বাড়ি তৈরির টাকা নিয়ে বড় ঘোষণা। এবার পশ্চিমবঙ্গ রাজ্যকে 190 কোটি টাকা ছাড়ল মোদী সরকার। পশ্চিমবঙ্গের পুরো এলাকায়, শহুরে এলাকায় গরিব মানুষদের বাড়ি তৈরির জন্য আবাস প্রকল্পের জন্য 190 কোটি টাকা দিল মোদী সরকার। সূত্রের খবর, কেন্দ্রের কাছ থেকে 190 কোটি টাকা পাওয়ার পর শহুরে আবাস প্রকল্পে রাজ্যের অংশের টাকা বা ম্যাচিং গ্র্যান্ট দেওয়ার তোড়জোড় শুরু করেছে পশ্চিমবঙ্গের অর্থ দপ্তর। বাংলার কোষাগার থেকে দেওয়া হবে আরও 248 কোটি টাকা, অর্থাৎ মোট প্রায় 440 কোটি টাকা। রাজ্যের বিভিন্ন পুরো এলাকার গরিব মানুষদের বাড়ি তৈরির কাজের জন্য এই বিপুল পরিমাণ অর্থ দ্রুত বরাদ্দ করা হবে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, এর আগে 6 মাস আটকে থাকার পর মার্চ এপ্রিল নাগাদ শহুরে আবাস প্রকল্পে রাজ্যের প্রাপ্য 500 কোটি টাকা ছেড়েছিল মোদী সরকার। এবার আসছে পরবর্তী পর্যায়ের 190 কোটি টাকা। সরিয়ে দেওয়া হলো কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে। নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন শুভঙ্কর। প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে হটিয়ে দেওয়া হলো অধীর রঞ্জন চৌধুরীকে। তার জায়গায় শুভঙ্কর সরকারকে নিয়োগ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কিছুদিন আগেই শুভঙ্করকে এআইসিসির সচিব করে উত্তর পূর্বের 3 রাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাকে। দলীয় সূত্রে খবর, অধীর রঞ্জন বাবুকে সাধারণ সম্পাদক করে জাতীয় রাজনীতিতে কাজে লাগানো হবে। শনিবার রাতে এআইসিসির ঘোষণার পরে শুভঙ্কর বাবু জানিয়েছেন, কর্মীরা যেভাবে চাইবেন আমি সেভাবে আগামী দিনে দল পরিচালনা করব। অপরদিকে কিছুটা আক্ষেপের সুরে অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন, হাইকমান্ড সিদ্ধান্ত নিয়েছে, কিছু বলার নেই। পুজোর আগে ফের চড়চড়িয়ে বাড়ছে সোনালী ধাতু সোনার মূল্য। 23 জুলাই বাজেট পেশ করেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে তিনি সোনার উপর আমদানি শুল্ক 15% থেকে কমিয়ে 9% নামিয়ে আনেন। ঘোষণার পর সেই নিয়ম কার্যকর হয়। সোনার বাজারে তার প্রভাব পড়ে সাথে সাথেই। 22 জুলাই যেখানে 24 ক্যারেট 10 গ্রাম সোনার দাম ছিল 74,150 টাকা, তা একদিনের তফাতে নেমে যায় 70,900 টাকায়। তারপরের দুদিন আরও প্রায় 2,000 টাকা নামে সোনার দর, কিন্তু 2 মাস সময় পেরোনোর আগেই 22 জুলাইয়ের দর পেরিয়ে গেল ফের সোনার মূল্য। 21শে সেপ্টেম্বর শনিবার কলকাতায় 24 ক্যারেট সোনার 10 গ্রামের দর পৌঁছে গেল 74,850 টাকায়। অর্থাৎ আমদানি শুল্ক কমানোর আগে যে দর ছিল, শুল্ক কমানোর পরও সেই সোনার দর আরও চড়চড়িয়ে বেড়ে গেল পুজোর আগে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন ব্যবসায়ীরা। যেভাবে সোনার দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছিল, তাকে আয়ত্তে আনতে আমদানি শুল্ক কমানোর জন্য কেন্দ্রীয় সরকারের ওপর প্রবল চাপ ছিল ব্যবসায়ী মহল থেকে। দাম বৃদ্ধিতে মার খাচ্ছে বিক্রি বাট্টা, সেই অভিযোগ এনে তা কমাতে পদক্ষেপ করার আর্জি জানিয়েছিল স্বর্ণ শিল্প মহল। সেই কথা রেখেই এক ধাক্কায় 9% শুল্ক কমানোর পথে হাঁটেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
তার পদক্ষেপে রাতারাতি দর নেমেছিল সোনার, দাম কমায় ক্রেতা বিক্রেতা উভয়ের মুখেই সেই সময় হাসি ফুটেছিল। কিন্তু বর্তমান দর প্রমাণ দিচ্ছে কেন্দ্রীয় সিদ্ধান্তে যে সুরাহা মিলেছিল তা দীর্ঘস্থায়ী হলো না। রাজ্যের এক স্বর্ণ শিল্প কর্তার কথায় আমেরিকার সুদের হার কমানোর পর নিরাপদ লগ্নি হিসেবে সোনার চাহিদা আন্তর্জাতিক বাজারে বেড়েই চলেছে, তাই দাম বাড়ছে সোনার। মর্মান্তিক শ্রদ্ধাকাণ্ডের পুনরাবৃত্তি, ফ্রিজ থেকে উদ্ধার তরুণীর 30 টুকরো দেহ। দিল্লির শ্রদ্ধাকাণ্ডের পুনরাবৃত্তি আবার, ফ্রিজ থেকে উদ্ধার এক তরুণীর 30 টুকরো দেহ। একটি ফ্ল্যাট থেকে তরুণীর দেহ উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যে দেহের টুকরোগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুর ভ্যালি কাভাল এলাকার একটি ফ্ল্যাট থেকে 26 বছরের তরুণীর 30 টুকরো দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, বিকেলে ওই চত্বরে পচা দুর্গন্ধ বের হয়, যা থেকে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছে ওই ফ্ল্যাটে তল্লাশি অভিযান শুরু হয়। খানিকক্ষণ তল্লাশির পর ফ্রিজ থেকে তরুণীর 30 টুকরো দেহ উদ্ধার হয়। তড়িঘড়ি ময়না তদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ জানিয়েছে তরুণী বেঙ্গালুরুর বাসিন্দা ছিলেন না, অন্য রাজ্যের বাসিন্দা। প্রাথমিক অনুমান, খুনের ঘটনাটি দিন কয়েক আগে ঘটেছে। খুনের পর তার দেহ টুকরোগুলি ফ্রিজে রেখে পলাতক খুনি। তরুণী ওই ফ্ল্যাটে একাই থাকতেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, ঠিক 2 বছর আগে দিল্লিতে শ্রদ্ধাকাণ্ড ব্যাপক শোরগোল ফেলেছিল গোটা দেশ জুড়ে। 27 বছরের শ্রদ্ধাকে খুন করে 35 টুকরো করেছিল তার প্রেমিক। শ্রদ্ধার দেহের টুকরোগুলি ফ্ল্যাটের বাইরে বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিয়েছিল আফতাব নামে ওই তরুণীর প্রেমিক।